আসসালামু আলাইকুম। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইরানি প্রেসিডেন্ট, অপরিবর্তিত থাকবে ইরানের রক্ষণশীল ও চীন রাশিয়াপন্থী নীতি। গাজায় আরও একজন মেজর নিহতের ঘোষণা ইসরায়েল আর্মির। কাসসাম ব্রিগেড ও আল কুদসের যৌথ হামলায় গাজায় দিশেহারা ইসরায়েলি আর্মি। এডেন উপসাগরে ব্যালিস্টিক মিসাইল হামলা হুথিদের। মোসাদের সাবেক এক উপপ্রধান বলেছেন, গাজায় হেরে যাচ্ছে ইসরায়েল আর্মি। পোল্যান্ডকে 24টি বাইরাক্তার ড্রোন হস্তান্তর তুরস্কের। বিরিভিউজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি তাসনিম হোসাইন। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তার সাথে নিহত হয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান, আরও 2 মন্ত্রী সহ মোট 9 জন উচ্চপদস্থ কর্মকর্তাও। রোববার ইরানের পূর্বে আজারবাইজান প্রদেশ থেকে তাবরিজে ফেরার পথে খারাপ আবহাওয়ার কবলে পড়ে প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টার বহর। 3টি হেলিকপ্টার বহরের 2টি হেলিকপ্টার ফিরে আসতে সক্ষম হলেও প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহন করা হেলিকপ্টারটি বিধ্বস্ত হয় দুর্গম পাহাড়ি এলাকায়। দীর্ঘ 15 ঘণ্টা অনুসন্ধানের পর শনাক্ত করা হয় বিধ্বস্ত হেলিকপ্টার এবং ইরানের রাষ্ট্রীয় মাধ্যমে ঘোষণা করা হয় তার মৃত্যুর খবর। দুর্ঘটনার পর ইরান আর্মি, তুরস্ক আর্মি এবং রাশিয়ান আর্মি টানা অনুসন্ধান চালায় দুর্ঘটনার স্থল চিহ্নিত করার লক্ষ্যে। তুরস্ক ড্রোন থেকে লাইভ প্রচার করে অনুসন্ধান অভিযান। রাত্রিকালীন প্রবল বৃষ্টি আর ঝড়ের মধ্যে দীর্ঘ 15 ঘণ্টারও বেশি সময় পর ড্রোনের মাধ্যমে শনাক্ত করা হয় দুর্ঘটনাস্থল। বিধ্বস্ত হেলিকপ্টারের ছবি প্রকাশ করেছে ইরান। ইরান জানিয়েছে, হেলিকপ্টারটির লেজ ছাড়া পুরো বডি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। এমনকি মারাত্মকভাবে পুড়ে যাওয়ার কারণে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না ল্যাবরেটরি টেস্ট ছাড়া। 3টি হেলিকপ্টার বহরের প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ায় বাকি 2টি ফিরে আসে এবং বিধ্বস্ত হেলিকপ্টারটি পুড়ে যাওয়ার ধরন দেখে এই দুর্ঘটনা নিয়ে নানা ধরনের প্রশ্ন জন্ম দিয়েছে। 2021 সালে ক্ষমতায় আসা ইব্রাহিম রাইসি একজন কট্টরপন্থী রক্ষণশীল প্রেসিডেন্ট হিসেবে পরিচিত। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ঘনিষ্ঠ রাইসির সময় গোটা ইরান জুড়ে রক্ষণশীলরা তাদের অবস্থান শক্তিশালী করে। রাইসির সময় ইরান, রাশিয়া এবং চীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলে, যা ইরানকে অনেকটা সুরক্ষা দেয় যুক্তরাষ্ট্রের শত্রুতা থেকে। ইব্রাহিম রাইসি ক্ষমতায় আসার পর সফর করেন মস্কো এবং বেইজিং। যুক্তরাষ্ট্র স্বীকার করে, চীনের সাথে ইরানের ঘনিষ্ঠতার কারণে তারা ইরানের বিরুদ্ধে কিছু পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে সমস্যার মুখে পড়ে। রাইসির সময় বাস্তবায়ন শুরু হয় ইরান চীন 25 বছর মেয়াদী সহযোগিতা চুক্তি। এই চুক্তির আওতায় চীন ইরানে বিনিয়োগ করবে $400 বিলিয়ন। চীনায় এই বিনিয়োগ যুগান্তকারী পরিবর্তন আনবে ইরানের জ্বালানি সহ বিভিন্ন অবকাঠামো খাতে। রাইসির সময় গত 13 এপ্রিল রাতে ইরান প্রথমবারের মতো সরাসরি হামলা চালায় ইসরায়েলের ভূখণ্ডে। 7 অক্টোবর গাজা যুদ্ধের অনেক আগে থেকে হামাস সহায়তা লাভ করতে শুরু করে ইরানের। গাজা যুদ্ধের পর লেবানন, সিরিয়া, ইরাক এবং ইয়েমেনের ইরানপন্থী শিয়া মিলিশিয়া বাহিনী যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে। সৌদি আরবের সাথেও ইরান যুগান্তকারী সম্পর্ক উন্নয়ন করে রাইসির সময়। কেবল সৌদি আরব নয়, তুরস্ক সহ মধ্যপ্রাচ্যের অন্যান্য বিভিন্ন দেশের সাথেও ইরান কূটনৈতিক সম্পর্কের উন্নতি। ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র ক্রমে কোণঠাসা অবস্থার শিকার হয় গোটা মধ্যপ্রাচ্যে। এই ধরনের একজন প্রেসিডেন্ট নিহতের পর স্বাভাবিকভাবে উল্লাস প্রকাশ করেছে ইসরায়েলের বিভিন্ন মহল। রাইসির মৃত্যুর পর ইরানের অবস্থা কি হবে তা নিয়ে আলোচনা চলছে গোটা বিশ্বের কূটনীতি, সামরিক অঙ্গনে। বিশ্লেষকদের মতে, রাইসির মৃত্যু ইরানের রক্ষণশীলতার ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন আনবে না, কারণ ইরানের মূল নীতি নির্ধারক হলেন সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি। গাজায় একজন মেজর সহ 3 সেনা নিহতের ঘোষণা দিয়েছে ইসরায়েল। রোববার ইসরায়েলের এই ঘোষণায় বলা হয়, শনিবার গাজার উত্তরে নিহত হয়েছে 2 সেনা, আরও 2 জনের অবস্থা গুরুতর। অপরদিকে 15 মে গাজায় আহত আরেকজন মেজর নিহত হয়েছে বলে রোববার জানায় ইসরায়েল আর্মি। এই নিয়ে 15 মে ঘটনায় গাজায় 2 জন মেজর সহ 7 সেনা নিহতের কথা স্বীকার করল ইসরায়েল। তবে হামাসের দাবি, 15 মে গাজায় নিহত হয়েছে অর্ধশত ইসরায়েলি সেনা। তাদের মধ্যে রয়েছে বেশ কয়েকজন সেনা কর্মকর্তাও। ইসরায়েল আর্মি এর আগে স্বীকার করে, 15 মে গাজায় নিজেদের ট্যাঙ্কের গোলায় নিহত হয়েছে একজন মেজর সহ 5 সেনা। রোববার সকালে আরও 2 জন সেনা নিহতের কথা স্বীকার করেছে ইসরায়েল আর্মি। এদিকে গাজার উত্তরে জাবালিয়া ও দক্ষিণে রাফায় ইসরায়েল আর্মির বিরুদ্ধে যৌথ হামলা অব্যাহত রয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের। রোববার গাজার জাবালিয়া এলাকায় ইসরায়েলি আর্মির উপর আবারও যৌথ হামলা পরিচালনা করেছে হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেড এবং ইসলামিক জিহাদ গ্রুপের আল কুদস ব্রিগেড। যৌথ অপারেশনে রোববার আরেকটি দিন ইসরায়েলি আর্মি পার করেছে দিশেহারা অবস্থায়। গাজার উত্তরে জাবালিয়া এলাকায় রোববার কাসসাম ব্রিগেড এবং আল কুদস ব্রিগেড রকেট ও মর্টার হামলা চালিয়েছে ইসরায়েলি কয়েকটি সেনা অবস্থানের উপর। উত্তর গাজার পাশাপাশি রোববার রাফায়ও রোববার যৌথ অভিযান চালিয়েছে গাজার প্রতিরোধ যোদ্ধারা।
উভয় অঞ্চলের হামলায় অজানা সংখ্যক ইসরায়েলি সেনা নিহতের দাবি করেছে কাসসাম ব্রিগেড ও আল কুদস ব্রিগেড। গত কয়েকদিন ধরে আল কাসসাম ব্রিগেড এবং আল কুদস যোদ্ধাদের হামলায় ইসরায়েলের অনেক সেনা নিহতের ঘটনায় বর্তমানে সেখানে চরম আতঙ্কিত অবস্থায় দিন পার করছে ইসরায়েলি আর্মি। আল কুদস ব্রিগেডের এক বিবৃতিতে বলা হয়েছে, রোববার রাফার আল সালাম এলাকায় ইসরায়েলি কয়েকটি সেনা অবস্থান লক্ষ্য করে ভারী রকেট হামলা চালিয়েছে তারা। হামলার পর কোনো প্রতিরোধ ছাড়া জীবন নিয়ে পালিয়ে গেছে অনেক ইসরায়েলি সেনা। এডেন উপসাগরে ব্যালিস্টিক মিসাইল হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আর্মি আনসারুল্লাহ। যুক্তরাষ্ট্র আর্মি সোমবার সকালে এই তথ্য প্রকাশ করেছে, তবে হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ড। হামলার বিষয়ে হুথিদের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো বিবৃতিও প্রকাশ করা হয়নি। রোববার ফিলিস্তিনের উত্তরে ইসরায়েলের দখলে থাকা বিভিন্ন এলাকায় হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এর মধ্যে রয়েছে ইসরায়েল আর্মির গুরুত্বপূর্ণ কিছু ঘাঁটি। এসব ঘাঁটির মধ্যে রয়েছে একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি যেখান থেকে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা করে ইসরায়েল আর্মি। হিজবুল্লাহ সম্প্রতি তাদের সীমানায় ভূপাতিত করে ইসরায়েলের একটি গোয়েন্দা বেলুনটি যে ঘাঁটি থেকে ওড়ানো হয়, রোববার সেখানে রকেট হামলা চালিয়ে বড় ধরনের ধ্বংস সাধন করেছে হিজবুল্লাহ। হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা নিহত এবং সামরিক স্থাপনা ধ্বংসের দাবি করেছে হিজবুল্লাহ আর্মি। দিশেহারা ইসরায়েলি আর্মি নির্বিচারে হামলা অব্যাহত রেখেছে গাজার বিভিন্ন বেসামরিক এলাকায়। নুসিরাত এলাকায় একটি উদ্বাস্তু শিবিরের পাশে রোববার বিমান হামলায় ধ্বংস হয়েছে একটি ভবনটি থেকে সোমবার সকাল পর্যন্ত ২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সাবেক উপপ্রধান ও বর্তমান এমপি বেন বারাক বলেছেন, গাজায় হেরে যাচ্ছে ইসরায়েল আর্মি। গাজা যুদ্ধ ইসরায়েল আর্মি এবং ইসরায়েলের অর্থনীতিকে ধ্বংস করে দেবে। এই যুদ্ধ আরও দীর্ঘ হলে আমাদের অনেক মিত্র দেশের সাথে সম্পর্কের পতন ঘটবে। তিনি আরো বলেন, ইসরায়েল আর্মি গাজায় কয়েকটি এলাকায় ঘুরপাক খাচ্ছে আর সেনারা সেখানে নিহত হচ্ছে। সেনা নিহতের পরও বারবার তাদেরকে একই এলাকায় মোতায়েন করা হচ্ছে। ইসরায়েলের পাবলিক রেডিওকে দেয়া সাক্ষাৎকারে বেন বারাক বলেন, গাজা যুদ্ধে ইসরায়েলের বর্তমান অভিযানের কোনো সুনির্দিষ্ট লক্ষ্য নেই। ইসরায়েল আর্মি আমাকে গাজায় তাদের একটিও সফলতার উদাহরণ দিতে পারবে না। প্রতিদিন গাজায় ইসরায়েলি সেনা নিহত আর ভারী অনেক অস্ত্র ধ্বংসের ভিডিও ইসরায়েলিদের অন্তরে প্রতিনিয়ত আঘাত করে চলছে। পোল্যান্ডের কাছে ২৪টি TB2 বাইরাক্তার ড্রোন বিমান হস্তান্তর করেছে তুরস্ক। ২০২১ সালে পোল্যান্ড $২৭০ মিলিয়ন ব্যয়ে তুরস্কের কাছে ২৪টি ড্রোন বিমান কেনার চুক্তি করে। ২০২২ সালের অক্টোবর মাসে প্রথম চালানে ৬টি ড্রোন ডেলিভারি দেয় তুরস্ক। গত ১৬ মে বাকি সব বিমান ডেলিভারি দেওয়ার ঘোষণা দিয়েছে নির্মাতা প্রতিষ্ঠান বাইকার। পোল্যান্ড হল প্রথম কোনো ন্যাটো ও ইউরোপিয়ান সদস্য যারা তুরস্কের কাছ থেকে উচ্চ প্রযুক্তির ড্রোন বিমান সংগ্রহ করল। পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক শনিবার ঘোষণা দিয়েছেন, রাশিয়া এবং বেলারুশ সীমান্তে শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলার অংশ হিসেবে $২.৫ বিলিয়ন ব্যয় করা হবে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পর পোল্যান্ড এখনও পর্যন্ত $৫০ বিলিয়ন বেশি অস্ত্র কেনার চুক্তি করেছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশের সাথে। এদিকে তুরস্ক বাংলাদেশ সম্প্রতি বঙ্গোপসাগরে আয়োজন করে একটি যৌথ নৌমহড়া। মে মাসের শুরুর দিকে অনুষ্ঠিত এই ট্রানজিট প্রশিক্ষণ মহড়ায় অংশ নেয় দুই দেশের একটি করে করভেট রণতরী। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে ডেইলি সাবাহ প্রকাশ করেছে এই খবরে বলা হয়েছে, তুরস্কের আদা ক্লাসের করভেটের সাথে অংশ নেয় বাংলাদেশের BNS প্রত্যাশা নামক করভেট। তুরস্কের আদা ক্লাসের এই করভেট জাপান যাত্রার পথে বাংলাদেশ নেভির সাথে মহড়ায় অংশ নেয়। গাজা যুদ্ধে ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের প্রতিবাদে বিক্ষোভ অব্যাহত রয়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে। রোববার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বক্তব্য দিয়েছেন আটলান্টার মুরহাউস কলেজ সমাবর্তন অনুষ্ঠানে। আশঙ্কা করা হয়েছিল তার বক্তব্যের সময় ইসরায়েল বিরোধী শিক্ষার্থীরা বিক্ষোভের আয়োজন করবে, তবে শিক্ষার্থীরা শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ করেছে প্রেসিডেন্ট জো বাইডেনের বক্তব্যের সময়। ইসরায়েল বিরোধী কয়েকজন শিক্ষার্থী ফিলিস্তিনের পতাকা ও কেফায়া পরিধান করে বাইডেনের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করে তার সামনে দাঁড়িয়ে থাকেন বক্তৃতার সময়। বাইডেন তার বক্তব্যে বলেন, আমি তাদের প্রতিবাদের অধিকারকে সমর্থন করি, তবে সেটি হওয়া উচিত শান্তিপূর্ণ। যুক্তরাষ্ট্রের মুর হাউস কলেজে সাধারণত কৃষ্ণাঙ্গরা পড়াশোনা করে থাকে। যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক ব্যক্তিত্ব মার্টিন লুথার কিং জুনিয়র এই কলেজেরই ছাত্র ছিলেন। যুক্তরাষ্ট্রের যেসব শিক্ষা প্রতিষ্ঠানে ইসরায়েল বিরোধী বিক্ষোভ চলছে তার মধ্যে অন্যতম মুর হাউস কলেজ। আসন্ন নির্বাচনে কৃষ্ণাঙ্গদের মন জয় করতে বাইডেন যোগ দিয়েছেন এই প্রতিষ্ঠানের সমাবর্তন অনুষ্ঠানে তার যোগ দেওয়ার বিরুদ্ধে আগে থেকে প্রতিবাদ করে আসছিল অনেক শিক্ষার্থী। সমাবর্তনে বাইডেন বক্তব্য না রাখারও দাবি জানায় তারা। হোয়াইট হাউস এই সমাবর্তনে বাইডেনের উপস্থিতির সময় বিক্ষোভের আশঙ্কা করলেও শান্তিপূর্ণভাবে বক্তব্য রাখতে পেরেছেন তিনি। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।